প্রথমে তোমাদের যেটা করব, ম্যাথে যাব। ম্যাথে তোমাদের আমরা প্রথম অধ্যায় করতেছিলাম, 2.1 করতেছিলাম, সরি 2.1 করতেছিলাম। 2.1-এর 7 পর্যন্ত SW দিয়েছিলাম। কেউ আমার কোনো সমস্যা লিখে পাঠায়নি। যেহেতু সমস্যা লিখে পাঠায়নি, সো আমার ওইগুলো নিয়ে চিন্তা করারও কারণ নাই। আমি তারপর আগাইতে থাকি, তার মানে আমাদের কারো কোনো সমস্যা নাই। আর কালকে অনেকে আমার পড়া পাঠায়নি, যারা পাঠায়নি তাদের জন্য আমার বাসাতে ফোন দেওয়া না লাগে, কারণ কালকে প্রথম রমজান ছিল, ওই জন্য আমি ফোনটা দিইনি। আজকে আমি 8 নাম্বারটা করে দিব। প্রথমেই আমি আগেও পড়াইছি ক্লাসে, আমি আর একবার করে দিব যেন আমরা ভালোভাবে বুঝতে পারি। 2.1 তাহলে কত অধ্যায় আমরা করতেছি? 2.1 2.1-এর 8 নাম্বারটা আমরা করব। 2.1-এর 8 নাম্বার এখানে বলছে 6,500 টাকা যে হার, 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসল এত টাকা, ওই একই হার মুনাফায় কত বছরে মুনাফা আসল 2। এখানে যেহেতু কমা দেয়া আছে মাঝে, তাহলে আমার দুইটা ক্ষেত্র হবে। প্রথম ক্ষেত্রে যেটা দেয়া এত টাকা যে হার মুনাফায়, তাহলে এখানে দেওয়া প্রথম ক্ষেত্রে আসল ইকুয়াল টু 6,500 টাকা, ইকুয়াল টু 6,500 টাকা। সময়টা কত? সময় n ইকুয়াল টু 4 বছর। মুনাফা আসলটা কত? মুনাফা আসলকে প্রকাশ করা এ দিয়ে। মুনাফা আসলটা দেয়া আছে 10,200 টাকা। তাহলে এখানে এ দেয়া আছে, পি দেয়া আছে, এন দেয়া আছে, আর কিছু যে দেয়া নাই। এখন যেহেতু আমার এখানে মুনাফা আসল লেখার পরে উপরে দেখলাম আসল আছে, তাহলে আমরা মুনাফাটা বের করে নিতে পারি। অর্থাৎ মুনাফা আই ইকুয়াল টু মুনাফা আই ইকুয়াল টু সি মাইনাস পি, আমরা একবারে লিখতে পারি। শূন্য শূন্য 7 এত টাকা, 3700 টাকা। তাহলে মুনাফা আই ইকুয়াল টু কত হলো? মুনাফা আইটা হইছে, মুনাফা আসল কত, সরি মুনাফা আসল 8,800 আছে, 8,840 টাকা আছে। তাহলে আছে 8,840 বিয়োগ 6,500, এত টাকা আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের আসবে 2,340 টাকা। এখন এখানে বলছে যে হার মুনাফায়, তার মানে মুনাফার হারটা দেওয়া নাই, আমরা ওটা আগে বের করে নিই। আমরা জানি আর ইকুয়াল টু কত, এখানে মুনাফার হার আর ইকুয়াল টু আই বাই পি এন। আয়ের মানটা কত? এটা আমরা জানি মুনাফা আর বের করলে 100 গুণ দিব আর একটা পার্সেন্ট দিতে হয়। আসলটা কত? 6,500, সময়টা 4, তাহলে এত পার্সেন্ট এটা আসলো। এখন এটা ক্যালকুলেটর চাপ দাও, ক্যালকুলেটর যদি চাপ দাও তাহলে যেটা আসবে, অথবা কাটাকাটি করতে পারো, যেটা আসবে সেটা হচ্ছে 9%। 9% আসলো দ্বিতীয় ক্ষেত্রে যখন যাব, তখন আগে মুনাফা যে হার যেটা পেলাম ওটা লিখে নিব। মুনাফার হার আর ইকুয়াল টু 9%, পার্সেন্টটা উঠাই দিব, 9 বাই কত? 100। আর কি দেয়া আছে? সময় দেয়া ছিল, সময় n ইকুয়াল টু কত? 4 বছর। মুনাফা আসল ইকুয়াল টু 10,200 টাকা। তাহলে এখানে দেখো পি দেয়া নাই, যেহেতু পি দেয়া নাই তাহলে তো আমরা মুনাফা বের করতে পারবো না। পি দেয়া নাই, মুনাফা বের করতে পারবো না। তখন আমি এরকম বলছিলাম যে মুনাফা আসল পাওয়ার পরে
আসল বা মুনাফা দেয়া না থাকলে একটা সূত্র 3-5 লাইন মুখস্থ করেছিলাম। আমরা জানি এ ইকুয়াল টু কত, আই প্লাস পি প্লাস আই, লিখছিলাম, বা এ ইকুয়াল টু আই ইকুয়াল টু কত, পি আর এন। একদম টুটস্থ থাকবে এই ফার্স্ট লাইন, এখান থেকে পিটা কমন যায়, তাহলে 1 প্লাস আর এন। বা এখান থেকে আমরা বের করবো হচ্ছে কিসের মান, পি এর মানটা বের করব। তাহলে এখানে আমরা ক্যালকুলেশনটা করে নিতে পারি। কয়লা নিচ্ছে আমার, 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন পুরো টুটস্থ রাখবো। এখান থেকে পি যদি নিই তাহলে এবার ঘোরাবো, সরি 5 লাইন তো হবে, পি ইন্টু 1 প্লাস আর এন ইকুয়াল টু এ। আমি এই পাশেরটা এই পাশে লিখলাম, এই পাশেরটা ওই পাশে লিখলাম, বা পি ইকুয়াল টু এ বাই 1 প্লাস আর এন। আমি যদি মানগুলা বসাই, এখানে এর মান যেটা পাইছি সেটা হচ্ছে 10,200, 1 প্লাস আর এর মান পাইছি 9/100, এন এর মান পাইছি 4, এত। বা এইখানে কিন্তু মনে রাখতে হবে, এই যে এইখানে কাটাকাটি যায়, এটার ভিতর 25 বার যায়, বাই 1 যোগ 9/25, ভগ্নাংশের যোগ বিয়োগ মানে কি, লসাগু, ভগ্নাংশের যোগ বিয়োগ মানে লসাগু, 25 যোগ 9, এটা যেন মনে থাকে, এখানে কেউ যেন ভুল না করি। বা পি ইকুয়াল টু 10,200, এটা যোগ করলে 34/25। আমরা যদি এটা উল্টাই দিই তাহলে কত আসবে, পি ইকুয়াল টু 10,200 গুণ 25 বাই নিচে কত 34। ক্যালকুলেটর চাপ দাও, অতএব পি ইকুয়াল টু কত আসবে, পি ইকুয়াল টু আসবে 7,500। অতএব আসল ইকুয়াল টু কত, আসল ইকুয়াল টু 7,500 টাকা। এটা ছিল হচ্ছে আমাদের 8 নাম্বার ম্যাথটা। এরপরে 9 নাম্বারটা তোমরা পারবা, 10 নাম্বারটা আমি করে দিব। 10 নাম্বারটা যেটা বলছে, শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের 3 গুণ, এই দ্বিগুণ 3 গুণ যদি বলে তাহলে আমাদের প্রথম কাজই মনে করে আসল পি ইকুয়াল টু 100 টাকা। এটা হচ্ছে একদম কমন লেখা, যখনই দ্বিগুণ 3 গুণ বলবে মনে করি আসল পি ইকুয়াল টু কত, 100 টাকা। অতএব মুনাফা আসল এ ইকুয়াল টু কত হবে, যেহেতু দ্বিগুণ বলছে, এখানে ক্ষেত্র কয়টা হবে, 2টা ক্ষেত্র হবে, তাহলে প্রথম ক্ষেত্রে, কারণ কমা দেয়া আছে, প্রথম ক্ষেত্রে এত টাকা, দ্বিগুণ যেহেতু বলছে তাহলে 200 টাকা। অতএব মুনাফা ইকুয়াল টু কত হবে, মুনাফা আই ইকুয়াল টু 200 বিয়োগ 100 টাকা ইকুয়াল টু কত, 100 টাকা। 100 টাকা সময় এন ইকুয়াল টু কত, 6 বছর। তাহলে এখান থেকে আমরা কি বের করব, যে হারে মানে মুনাফার হারটা আমরা তাহলে বের করব। আমরা জানি আর ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু আই বাই পি এন। আমি বলছিলাম আমরা যখনই মান বসাবো আর এর ক্ষেত্রে আমরা একটা বাড়তে একটা কিছু আনবো, সেটা হচ্ছে 100 আনবো এবং একটা পার্সেন্ট দিব। পি এর মানটা কত, পি ইকুয়াল টু 100, এন ইকুয়াল টু কত, 6 বছর। এখন একটা যদি আমরা কেটে দিলে এখানে 2 3 50/3% আসবে। 50/3% আসার পরে আমরা আবার দ্বিতীয় ক্ষেত্রে যাব।
দ্বিতীয় ক্ষেত্রে যখন যাব, মুনাফার হার আর ইকুয়াল টু কত, যেটা পেলাম সেটা হচ্ছে 50/3%। পার্সেন্টটা উঠাই দিব 100, এটা কাটলে 2 উপরে 1, তাহলে 1 বাই কত 6। তাহলে আমরা মুনাফার হারটা পেলাম 6। দ্বিতীয় ক্ষেত্রে সময়টা দেয়া আছে, সময় n ইকুয়াল টু দেয়া আছে হচ্ছে 4 বছর। মুনাফা আসল এই ইকুয়াল টু আছে 2000 এত টাকা। আবার এই মুনাফা আসল আছে, কিন্তু উপরে মুনাফা আসলটা দেয়া নাই, তাহলে আবার সূত্র ফেলতে হবে, ওই একই সূত্র 5 লাইনের মুখস্থ বিদ্যা। আমরা জানি a ইকুয়াল টু p প্লাস i বা a ইকুয়াল টু p ইন্টু i ইকুয়াল টু কত লিখতে পারি, p আর n, বা a ইকুয়াল টু পিটা কমন নিতে পারি আর n, বা এটা ঘুরিয়ে লিখতে পারি 1 প্লাস আর n ইকুয়াল টু a। তাহলে ঘোড়ায় লেখার পরে এখানে p বের করব, p ইকুয়াল টু তাহলে কত লিখতে পারি, p ইকুয়াল টু a বাই 1 প্লাস আর n। আমরা মানটা এখন বসিয়ে দিতে পারি। এর মানটা কত, এর মানটা হচ্ছে 2050 a প্লাস এটা পাইছি 1/6, এটা পেলাম কত 1/6, আর n ছিল কত, n ছিল হচ্ছে 4 বছর, বা p ইকুয়াল টু 2050 বাই 1 গুণ এটা যে গুণ করে 3, এটা গুণ করে 2, তাহলে 2/3, বা p ইকুয়াল টু 2050 নিচে লসাগু হয় 3, তাহলে 3 যোগ 2, বা p ইকুয়াল টু 2050 5/3, এটা উল্টে যায়, 3টা উপর আসে 5টা নিচে যায়, এটার ভিতর 4 1 0, অতএব p ইকুয়াল টু কত 0 3 12, অতএব আসল ইকুয়াল টু কত, অতএব আসল ইকুয়াল টু 1230 টাকা। আসল ইকুয়াল টু কত 1230 টাকা। তোমরা ইসডব্লিউ করবে হচ্ছে 8 থেকে 12 পর্যন্ত, 8 থেকে 12 ইসডব্লিউ করবা। যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে লিখে পাঠাবা, আমি একটা সলভ করে দিব। আমরা ইংলিশে যাব, ইংলিশে যাওয়ার পরে আমরা সেট থেকে প্যাসেজ শুরু করব। আমরা প্যাসেজ করা শুরু করব, প্যাসেজের যে প্রশ্নগুলো আছে আমরা ওটা শুরু করব। এখন আমি প্রথমে একটা প্যাসেজ আজকে পড়িয়ে দিব, তোমরা বাসায় এটা আর কি চর্চা করবা। কালকে আমি প্রশ্নগুলো আর কি সলভ করতে থাকবো। এখন প্রথমে হচ্ছে যাবা হচ্ছে দিনাজপুর বোর্ড 2017-তে আসছে, দিনাজপুর বোর্ড 2017-তে আসছে, ইউনিট 5-এর লিসন 3-এর বিটা। দিনাজপুর বোর্ড কত 17-তে আসছে 2017। শামিমা মিজারি স্টার্ট দ্য ডে, শামিমা মিজারি স্টার্ট দ্য ডে শি ওয়াজ ম্যারিড। শামিমার দুর্দশার দিন শুরু হয় যখন তার বিয়ে হয়েছিল। শামিমার বিয়ে যেদিন হয় ওই দিন থেকে তার দুর্দশা অর্থাৎ কষ্টের দিন শুরু হয়। হার হাজবেন্ড, তার স্বামী, ওয়াজ এ গ্রেডি পারসন, তার স্বামী ছিল একজন লোভী মানুষ। অ্যান্ড হি ইউজ টু অ্যাবাস হার ভার্বালি অ্যান্ড ফিজিক্যালি, সে তাকে, তার স্বামী যেহেতু একজন লোভী ব্যক্তি ছিল, সে শামিমাকে অত্যাচার করতো শারীরিক বা মানসিকভাবে। প্রথমে মানসিক, ভার্বালি মানে মানসিক, অ্যান্ড ফিজিক্যালি এবং শারীরিকভাবে। উইথিন এ ফিউ মান্থ, কয়েক মাসের মধ্যে, ইন্টু আর ম্যারেজ, তাদের বিবাহ, শি হ্যাজ টু লিভ হার হাজবেন্ড কামাল উদ্দিন জর্দার। কয়েক মাসের মধ্যে, বিয়ের কয়েক মাসের মধ্যেই শামিমাকে পরিত্যাগ করতে হয়েছিল। তার স্বামী যে ছিল, স্বামীর বাড়ি পরিত্যাগ করতে হয়েছিল, স্বামীর নাম ছিল কামাল উদ্দিন জর্দার। নাও, এখন শামিমা ভজ টু ওয়ার্ক উইথ ওম্যান, এখন শামিমা তার মতো যারা দুর্দশা সেসব নারীদের সঙ্গে কাজ করার শপথ গ্রহণ করেছে।
হু আর ইলেটেড লাইক হার। আচ্ছা, নাও শামিমা ভোজ মানে শপথ করা, টু আর কাজ করতে, উইথ ওম্যান মহিলাদের সাথে, হু আর ইল ফেটেড যারা দুর্ভাগ্য অর্থাৎ যারা দূর দুর্ভাগ্যা দুর্ভাগা তার মতো যারা দুর্ভাগা অর্থাৎ সে যেরকম পরিণতি স্বামী ছেড়ে চলে আসা লাগছে এরকম যারা আছে তাদের নিয়ে আর কি কাজ করার শপথ নেয়। She has 43 females member in her organizations work for her. তার সংস্থা তার জন্য কর্মরত এতজন নারী সদস্য আছে, অর্থাৎ তার সংস্থায় সে যে উদ্যোগটা নিছিল এখন তার সংস্থায় মোট কতজন মহিলা আছে? মোট মহিলা সংখ্যা আছে 43 জন। She herself trained the member and then provide them with work. সে নিজে সদস্যদের প্রশিক্ষণ দেয়, তারপর তাদের সাথে কাজ করে। সে নিজে আগে প্রশিক্ষণ দেয় এবং তাদের সাথে কাজ করে। She designs fabrics. Makes black print, brush print and hand embroidery শাড়িজ। সে কাপড়ে নকশা করে, ব্লক প্রিন্ট করে, ব্রাশ পেইন্ট এবং হাতে সুন্দর সুরুচিকর্ম করা শাড়ি তৈরি করে, অর্থাৎ সুন্দর নকশা করা শাড়ি তৈরি করে। She also make 3 pieces dress for women. সে নারীদের জন্য 3 পিস পোশাক 3 পিস পোশাক পরে আর কি, 3 পিস যেটা ওটা 3 পিস দিয়ে তৈরি বলে ওটার নাম হয়েছে 3 পিস পোশাক অ্যান্ড এবং ফাটআউটস ফর ম্যান এবং ফতোয়াস ফর ম্যানস এবং পুরুষদের জন্য ফতোয়াস তৈরি করে। শি সেলস দেম ইন হার শপ, সে এগুলো বিক্রি করে তার নিজের দোকানে। অ্যান্ড সাপ্লাই দেম আদার এবং বাইরেও সরবরাহ করে। শামিমা হ্যাজ ড্রিম নাও, শামিমার এখন একটা স্বপ্ন আছে। এ ড্রিম টু ডু সামথিং ফর আর হেল্পলেস পিপুল, অসহায় মানুষের জন্য কিছু করার স্বপ্ন। সেই স্বপ্নটা কি? শামিমার একটা স্বপ্ন আছে, ওটা হচ্ছে অসহায় মানুষদের জন্য যেন কিছু করতে পারে। শি ওয়ান্টস দেম টু ফিল ইউজফুল, সে চাই তারা যেন তাদের কর্মোপযোগী বলে অনুভব করে, অর্থাৎ সে চাই তারা যেন অর্থাৎ যারা অসহায় মহিলা ছিল তারা যেন নিজেদেরকে ভাবে যে ওরা কাজ করতে পারে এরকম আর কি উপলব্ধি ওদের মধ্যে আনতে চাই। দে ক্যান লিভ উইথ সেলফ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি, তারা যেন আত্মমর্যাদা, ডিগনিটি কথার অর্থ আত্মমর্যাদা এবং মর্যাদা নিয়ে বাঁচতে পারে, আত্মসম্মান এবং মর্যাদা নিয়ে বাঁচতে পারে। উইথ দিস এ ভিউ শি গোজ আউট লুকিং ফর সাচ পিপুল, এই উদ্দেশ্যে নিয়ে সে এরকম লোকদের অনুসন্ধানে বেরিয়ে পড়ে। শামিমা ফিনিশ হার স্টোরি উইথ এ স্মাইল, শামিমা একটা স্মিত হাসি দিয়ে শেষ করলো তার কাহিনী। শামিমা হ্যাজ নো কমপ্লেন, শামিমার কোনো নালিশ নেই। নো রিগ্রেট, নেই কোনো খেদ মানে ক্ষোভ। নো গ্রেট, কোনো স্বাদ বিদ্বেষ নেই, হিংসা নাই। হার হাজবেন্ড কুড ডিস্ট্রয় হার ওন ওয়ার্ড বিউটি বাট নট দ্য বিউটি অফ হার মাইন্ড, তার স্বামী তার বাইরের সৌন্দর্য নষ্ট করতে পারলেও তার মনের সৌন্দর্য নষ্ট করতে পারেনি। বাইরের সৌন্দর্য নষ্ট করছে কিন্তু মনের যে জোর ছিল সেটা নষ্ট করতে পারেনি। অল শি ওয়ান্ট টু ডু ইজ টু ব্রিং এ স্মাইল অন দ্য ফেস অফ দিস পিপুল হু আর আনফর্চুনেট, সে যা করতে চায় তা সবই হচ্ছে তার মতো হতভাগী নারীদের মুখে হাসি ফোটানোর জন্য। শামিমা ওয়ান্টস টু বিকাম এ ফেমাস ডিজাইনার, শামিমা একজন বিখ্যাত ডিজাইনার হতে চায়। ডিজাইনার অর্থ হচ্ছে নকশাকার হতে চাই। তোমরা এই প্যাসেজটা ভালো করে পড়বা, যদি কোনো ওয়ার্ডের অর্থ না জানো লিখে আমাকে পাঠাবা। এরপরে আমরা চলে যাব ধর্মে। ধর্মে আমরা পড়তেছিলাম ঈসা আলাইহিস সালামের পরিচয় পড়ছিলাম, মুজিজা পড়ছিলাম। পুনরায় দুনিয়ায় গমন পড়ব 118 পৃষ্ঠা, পুনরায় দুনিয়ায় গমন। শেষ জামানা পৃথিবী ধ্বংস হওয়ার আগে হজরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আগমন করবেন, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যে ওনাকে আবার ওই নবী ঈসা আলাইহিস সালাম নবীকে আবার পৃথিবীতে কি করা হবে? পাঠানো হবে। এসে তিনি 45 বছর পৃথিবীতে অবস্থান করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন, অর্থাৎ ওনার আগমনের আগে দাজ্জাল পৃথিবীতে আসবে
পরে উনি আসবে, ৪৫ বছর পৃথিবীতে অবস্থান করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। জিজিয়া প্রথা অমুসলিম থেকে আদায়কৃত নিরাপত্তা কর তুলে দেবেন, ক্রুশ ভেঙে ফেলবেন, সমস্ত শূকর মেরে ফেলবেন, আল্লাহর ইনসাফ প্রতিষ্ঠা করবেন। এই সময় পৃথিবীর লোকজনের আর্থিক অবস্থা এত উন্নত হবে যে দান সদকা নেয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না। হজরত ঈসা আলাইহিসসালাম, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মত হয়ে তার প্রতিনিধি হিসেবে ইসলামের দিকে আহ্বান করবেন। এরপর তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করবেন এবং তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পাশে দাফন করা হবে। কিয়ামতের দিন তারা দুজন একই স্থান হতে উঠবেন। কিয়ামতের দিন অর্থাৎ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ঈসা আলাইহিস সালাম একই জায়গা থেকে উঠবেন। এই পুনরায় দুনিয়ায় গমন, এই প্যারাটা পড়বা, পুনরায় দুনিয়ায় গমন যে প্যারাটা, এটা পড়বা, লিখবা। তারপর আমরা চলে যাব সমাজে। আমরা সমাজের পঞ্চম অধ্যায়টা শেষ করছিলাম, আমি আবার প্রথম অধ্যায়তে আসব। প্রথম অধ্যায় একদম শুরুতে, প্রথম অধ্যায়ের শুরুতে একটা প্রশ্ন এখানে পড়ানো হয়েছে, আমরা পড়াইছি ঔপনিবেশিক যুগ কাকে বলে। তাহলে এখান থেকে শুরু হবে। ১৭৫৭ সালে বাংলা, বিহার, উড়িষ্যা নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয় করে। এই সময় তারা ক্ষমতা দখল করে। বাংলায় ইংরেজ শাসন চলে ১৯৪৭ সাল পর্যন্ত। এইভাবে ১৭৫৭ সালের পরে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয় সাধারণত আমরা তাকে ঔপনিবেশিক শাসন বলি। আর ১৭৫৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ইংরেজ শাসনকালকে কী বলা হয়? ঔপনিবেশিক যুগ বলা হয়। উপনিবেশিক শাসন কি? লাস্টের দুই লাইনটা, অন্য কোনো দেশের উপর দখলকার আধিপত্য হচ্ছে উপনিবেশিক স্থাপন, আর উপনিবেশিক প্রতিষ্ঠা করার এই শাসনকে বলা হয় উপনিবেশিক শাসন। উপনিবেশিক শাসন কি? উপনিবেশিক যুগ কি? এখানে একটা প্রশ্ন আছে ২ পৃষ্ঠায়, দেখো কয় লাইন, ৩, ৩, ৬, ৭, ৮, ৯ লাইনের লাস্টের দিকে। এইখানে গুপ্তচর পতনের পর ৭ম শতকে উত্তর বাংলায় প্রথম বাঙালি শাসক সংখ্যার কর্তৃক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়। তবে সংখ্যার রাজত্বকাল দীর্ঘ ছিল না। তার মৃত্যুর পর ১০০ বছর ধরে বাংলা অরাজকতা চলতে থাকে, যাকে সংস্কৃতি ভাষায় বলা হয় মৎস্যনায় যুগ। মৎস্যনায় যুগ কি? এটা এখানে চলে আসো পরে। এখানে ৩ লাইন, ৩, ৩, ৬, ৯ লাইন, এখানেও ৯ লাইন পরে। ১২০৬ সালে বখতিয়ার খলজির মৃত্যুর পর থেকে ১৩৩৮ সাল পর্যন্ত বাংলা জুড়ে মুসলিম শাসনের বিস্তার ঘটতে থাকে। এই সময়ের মধ্যে বাংলার ৩টি অংশে দিল্লির মুসলমানদের ৩টি প্রদেশ বা বিভাগে প্রতিষ্ঠিত হয়। বিভাগগুলোর ফরাসি ভাষায় ইকলিম বলা হয়। তাহলে এখানে প্রথম প্রশ্ন, এই প্রশ্নটা হচ্ছে ইকলিম কাকে বলে? এটা হচ্ছে মৎস্যনায় যুগ কি? এটা হচ্ছে উপনিবেশিক শাসন কি? এটা হচ্ছে উপনিবেশিক যুগ কি? এই ৪টা প্রশ্ন পড়বা, লিখবা। আমরা বিজ্ঞানে যেটা ছিলাম, বিজ্ঞানে আমরা ছিলাম হচ্ছে ১৩ অধ্যায়তে ভিটামিন ই এবং ভিটামিন কে পড়ছিলাম, অভাবজনিত রোগ পড়ছিলাম। চলে আসবে ১২৩ পৃষ্ঠায়। ১২৩ তোমার বইয়ে, সরি এটা মিলবে না তোমাদের বইয়ের সাথে। এখানে দেখো মানবদেহে খনিজ লবণের প্রয়োজনীয়তা, আমরা যেখানে পড়ছিলাম অভাবজনিত, তারপরে মানবদেহে খনিজ লবণের প্রয়োজনীয়তা। ক্যালসিয়াম দাঁত ও হাড় গঠনে, রক্ত জমাট বাঁধতে, স্নায়ু ব্যবস্থা সুষ্ঠু কাজ সম্পাদনে সহায়তা করে। ফসফরাস দাঁত ও হাড় গঠনে, ফসফোলিপিড তৈরি করে। লৌহ রক্তে লোহিত রক্তকণিকা গঠন, উৎসেচক ও এনজাইম কার্যকারিতায় সহায়তা করে। আয়োডিন থাইরয়েড গ্রন্থির কাজ এবং বিপাকের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন সহায়তা করে। দেহের অধিকাংশ কোষ ও দেহকোষের মধ্যে এই জন্য সোডিয়াম প্রয়োজন। পেশি সংকোচনে পটাশিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে মানবদেহে যে খনিজ লবণের প্রয়োজনীয়তা, এটা পড়বা। এটা পড়লে হবে, একটা প্রশ্নে পড়বা। তাহলে যে পড়াগুলো আছে এই পড়াগুলো কমপ্লিট করে সবাই।